ভেজাল ও নিম্নমানের ওষুধে বাজার সয়লাব। বারবার অভিযানের পরও চলছে এই অপতৎপরতা। প্রশাসনকে আরও কঠোর হওয়ার তাগিদ। গণমাধ্যমে আলোচিত কয়েকটি ছাড়া অধিকাংশ শিশু হত্যা মামলারই নেই কোনো অগ্রগতি। বাড়ছে এই ধরনের ঘটনা। নিয়ন্ত্রণে আলাদা টাস্ক ফোর্স গঠনের তাগিদ। মাদক ব্যবসা ছেড়ে দেওয়ায় পুলিশের হামলায় নিহত হন চা দোকানদার বাবুল। অভিযোগ স্থানীয়দের। এই ঘটনা সমাজের জন্য অশনি সংকেত, মত বিশ্লেষকদের। অবকাঠামো উন্নয়ন ছাড়াই সিলেটে ৭৩টি নিম্ন মাধ্যমিক স্কুলে পাঠদান চলছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিয়ে শিক্ষার মান ব্যাহত হওয়ার আশঙ্কা। এবং রেলওয়ের বহরে যোগ হচ্ছে প্রায় ৩০০ নতুন বগি ও ৭০টি ইঞ্জিন। বাড়বে যাত্রী পরিবহন ক্ষমতা, কমবে লোকসান, আশা রেল কর্তৃপক্ষের। সংবাদের সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র। নকল, ভেজাল আর নিম্নমানের ওষুধে বাজার সয়লাব। বারবার অভিযান চালিয়েও বন্ধ হয়নি এই অপতৎপরতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওষুধ প্রশাসনকে আরও কঠোর হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। পাশাপাশি ভেজাল ওষুধের কারণে ক্ষতিগ্রস্তদের সুরক্ষায় কার্যকর উদ্যোগ না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা। ওষুধ শিল্প সমিতি বলছে, ভেজাল ওষুধ নির্ণয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কথাও ভাবছেন তারা। আরও জানাচ্ছেন রাশেদ লিমন। ছোটখাটো ওষুধ থেকে দুরারোগ্য ব্যাধি, সব উপশমেরই প্রধান অবলম্বন ওষুধ। সেই ওষুধ যখন ভেজাল, নকল কিংবা নিম্নমানের হয়, তখন শেষ ভরসা কোথায়? অথচ এমন ভেজাল ওষুধেই সয়লাব বাজার, যা চলে আসছে দীর্ঘদিন ধরে। ৭০-এর দশকে সিবাগাগি নামে এক কোম্পানির আমাশার ওষুধ খেয়ে পার্শ্ব প্রতিক্রিয়ায় আক্রান্ত হয় এই অঞ্চলের প্রায় কয়েক লক্ষ মানুষ। বিষয়টি টের পেয়ে জাপান সরকার সিবাগাগিকে $12 মিলিয়ন জরিমানা করে। আদালতের নির্দেশ অনুযায়ী সেই অর্থ ব্যয় হয় ওই পার্শ্ব প্রতিক্রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসার্থে। অথচ এদেশে ১ টাকাও জরিমানা করা হয়নি সিবাগাগিকে। যদিও এখন অনেকটাই বদলে গেছে দৃশ্যপট। ওষুধ প্রশাসনের তথ্য মতে ২০১৫ সালে মোবাইল কোর্টের অভিযানে ১১৮৯টি মামলা দেয়া হয় নকল, ভেজাল আর নিম্নমানের ওষুধ আমদানি, সংরক্ষণ ও উৎপাদনের অভিযোগে। পাশাপাশি ৩১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা, ১২টি কারখানা, ৪৪টি ফার্মেসি ও ২টি গোডাউন সিলগালা করা হয়। এছাড়া জব্দ করা হয় প্রায় ২৩ কোটি টাকার ওষুধ। এত কিছুর পরেও নজির রয়েছে একই প্রতিষ্ঠানের একই অপরাধ বারবার করার। যদিও এ ধরনের পদক্ষেপ যথেষ্ট নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। যতদিন পর্যন্ত আইনের পরিবর্তন না হয় ততদিন পর্যন্ত আপনি স্পেশাল পাওয়ার একটা বিচার করেন। কয়েকজনকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে আমার ধারণা এই ব্যাপকতাটা কমে যাবে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ আছে, বিদেশি থেকে ওষুধ আসে, এগুলো সবকিছু কিন্তু বাস্তব। এটা সরকারকেও যেমন চেষ্টা করতে হবে, জনগণকেও সেখানে সচেতন করতে হবে। সেখানে ওষুধ প্রশাসনও একটা ভূমিকা রাখতে পারে। তবে অজান্তে এমন ওষুধ সেবন করে যারা ক্ষতিগ্রস্ত, তাদের সুরক্ষায় নেই কোনো ব্যবস্থা। তাই বিষয়টির উপর বাড়তি নজর দেওয়ার তাগিদ তাদের। আজকে যারা নাকি নকল, ভেজাল, নিম্নমানের ওষুধ তৈরি করে, তাদের বিরুদ্ধে ক্ষতিপূরণ চাওয়া যেতে পারে, এটা মানুষ জানে না। সে কিন্তু সিভিল সিট করে এটা কম্পেনসেশন যেতে পারে। কিন্তু এখন সরকার যেটা কালেক্ট করছে সেটা কিন্তু জরিমানা হিসাবে নিয়েছে ফৌজদারি আদালতে। তবে আশার কথা হচ্ছে, ভেজাল ওষুধ নির্ণয়ে শিগগিরই নতুন প্রযুক্তি ব্যবহারের কথা ভাবছে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি। ICDDRBর সাথে কথা বলছি, তারা একটা রিসার্চ করছে। যে কোনো ক্রেতা ওষুধ কেনার পরে একটা কোড নম্বর দিয়ে মোবাইলে ফোন করলে এটা আসল বা নকল এটা বোঝা যাবে। ভেজাল ওষুধ বন্ধে চিকিৎসকদেরও ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। গণমাধ্যমে আলোচিত কয়েকটি শিশু হত্যা মামলার রায় দ্রুত ঘোষণা হলেও অন্যগুলোর অগ্রগতি সন্তোষজনক নয়। এতে সামগ্রিকভাবে শিশুদের প্রতি সহিংসতা কমছে না বলে মনে করছেন শিশু অধিকার কর্মীরা। চাঞ্চল্যকর মামলাগুলো দ্রুত নিষ্পত্তিতে আলাদা টাস্ক ফোর্স গঠনের পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন তাফসির বাবু। গত বছর সিলেটে শিশু রাজন ও খুলনায় শিশু রাকিব হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর দুটি মামলার রায় আসে রেকর্ড দ্রুততম সময়ের মধ্যে, যথাক্রমে ১৭ ও ১০ কার্যদিবসে। এরপর আরও কয়েকটি শিশু হত্যার মামলায় দ্রুত বিচারিক কার্যক্রম শেষ হলেও বাকি অন্তত কয়েক হাজার মামলার তদন্ত পড়ে গেছে দীর্ঘসূত্রিতায়। যেমন রাজধানীর খিলক্ষেতে গত বছর কিশোর নাজিম হত্যার ঘটনায় অভিযোগপত্র গঠনেই সময় লেগে গেছে ৯ মাস। শিশু অধিকার কর্মীরা বলছেন, তদন্ত প্রতিবেদন ও সাক্ষী উপস্থাপনে দুর্বলতায় অনেক মামলার বিচার কাজ ঝুলে যাচ্ছে। তদন্ত প্রতিবেদনটা যদি খুব দ্রুত ওনারা তৈরি করতে পারেন এবং তদন্তকারী কর্মকর্তা যদি খুব ঘন ঘন বদল না হয়, তাহলে মামলা এত দ্রুত হয়তো হবে না,
কিন্তু খুব দীর্ঘসূত্রিতা হয়তো বা হবে না। এই ধরনের অনেক মামলা বিভিন্ন কোর্টে পেন্ডিং আছে এবং অনেক মামলায় তদন্তর একটা সময় অনুযায়ী তদন্ত করা হচ্ছে না, জাজমেন্টের জন্য অনেকগুলো মামলা আছে। এক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে টাস্ক ফোর্স গঠনের পরামর্শ তাদের। আইন মন্ত্রণালয়ের থেকে একটা টাস্ক ফোর্স যদি করা যায় তাহলে কিন্তু এই কেসগুলোর ব্যাপারে আমরা সহযোগিতা করতে চাই এবং সেইগুলোকে নিয়ে এইগুলো স্পিডি ট্রায়ালের মাধ্যমে জাজমেন্ট দেওয়া সম্ভব। গত বছর 30 জুলাই এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত চাঞ্চল্যকর মামলাগুলো মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় 3 মাস পর পর বৈঠক করে খতিয়ে দেখবে বলে সিদ্ধান্ত হলেও নিয়মিত আর সে বৈঠক হচ্ছে না। একটা সমস্যা হয়, আমাদের মন্ত্রণালয়ে তো আমাদের ম্যাজিস্ট্রেট সেই পাওয়ার নেই যে আমরা অ্যারেস্ট করব, আমরা ধরবো, এটা তো আমরা করতে পারি না। আমাদের অন্যদেরকে আবার বলতে হয়, সেখানে আবার দীর্ঘসূত্রিতার বিষয় চলে আসে। আমরা হয়তো বলার পরে মনিটর করি, কিন্তু কোনটা ছেড়ে কোনটা করব। প্রতিমন্ত্রী বলেন, সহিংসতার শিকার শিশুদের সহায়তার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতেও কাজ করছেন তারা। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। বরিশালের সরকারি শিশু সদনের 2য় শ্রেণীর ছাত্র মশিউরের রহস্যজনক মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। গতরাত 9:15টার দিকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম কোতোয়ালি থানায় এই মামলাটি দায়ের করেন। এদিকে মশিউরের কক্ষে থাকা 4 শিক্ষার্থী ও শিশু সদনের দারোয়ানকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল বিকেলে শিশু সদনের আবাসিক ভবনের নিজ কক্ষ থেকে দড়ি ও গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় শিশু মশিউরের লাশ উদ্ধার করা হয়। রুমে যারা থাকতো সেই 5 জনকে নিয়ে আসা হয়েছে এবং যে গার্ড প্রথম লাশ নামায় তাকে আনা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ পর যদি কোনো তথ্য বেরিয়ে আসে তাহলে আমরা ওই মতো ব্যবস্থা নেব। বর্তমান তদন্ত চলছে। মাদক ব্যবসা ছেড়ে আসার কারণে প্রাণ দিতে হয় চা দোকানদার বাবুল মাতুব্বরকে। মাদক ব্যবসায়ীদের অত্যাচার থেকে বাঁচতে পুলিশের কাছে নিরাপত্তাও চেয়েছিলেন তিনি, তবে পুলিশ তাকে সহায়তা না করে উল্টো পুরনো ব্যবসায় ফিরে যেতে বলে, আর এতে সম্মতি না দেওয়ায় পুলিশের হামলায় প্রাণ দিতে হয় তাকে, এমন অভিযোগ স্থানীয়দের। সমাজবিজ্ঞানীরা বলছেন এই ধরনের ঘটনা সমাজের জন্য অশনি সংকেত। রিপোর্ট করেছেন এজাজ সৌমিক। স্বজন হারানোর বেদনায় এই কান্না কয়েকদিন ধরে দেখছে গণমাধ্যম। রাজধানী শাহালি থানার গোদারাঘাটের ফুটপাতে নিজের চায়ের দোকানে অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মৃত্যুবরণ করেন বাবুল মাতবর। এই ঘটনায় স্বজন ও এলাকাবাসীর অভিযোগের তীর পুলিশ ও স্থানীয় এক মাদক ব্যবসায়ীর দিকে। পারুলি বেগম আমার বাবাকে হুমকি দিচ্ছে, তোর শেষ দেখে নেব। মাদক বিক্রি করা রাজি না হতে আমার বাবার এই পরিণতি আজকে। আমার বাবা বলছে আমি এর ভিতরে জড়াবো না, আমার মেয়ে আছে, ওদের ভবিষ্যৎ আছে। যা দেখি কি বাবুলার মানে গায়ে কিছুই নেই, মানে পুড়ে গেছে গা। পুলিশে তো মানে জনগণের ভিড়তেই দেয় না। আগুন টাগুন নেবেলে আর পোলা আইলে পরে পুলিশ গেছে। তারা আরো জানান, একসময় মাদক ব্যবসার সাথে জড়িত থাকলেও বাবুল গত 1 বছর ধরে ফুটপাতে চা বিক্রি করে সৎভাবে জীবনযাপন করতেন। নিহতের স্বজনরা জানান, শাহ আলী থানা পুলিশের হয়রানি থেকে রক্ষা পেতে গত বছরের 16 আগস্ট মিরপুর উপপুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন করেছিলেন বাবুল মাতবর, কিন্তু বাবুলের স্বাভাবিক জীবনযাপনের আবেদন থেমে যায় তাদেরই নির্যাতনে। মাদকের ব্যবসা হ্যাঁ বিক্রি করছে, আগে ব্যবসা সাইরা দিয়ে দোকানদারি নিছে, পুলিশের সহযোগিতাই তো এরা ব্যবসা করছে। গাঞ্জা বেচতে আছে, এগোরে ধরে না, কাস্টমারের ধরে নিয়ে যায়। পারুলির মাল বিক্রি করতো কিন্তু বেচে না বলিয়ে তো এই যে সেই জন্য এই কারণটা লোক খুব ভালো ছিল, কেউ সাথে ঝরগা কাবিস কিছু করতো না। বাবুলের সৎভাবে জীবিকা নির্বাহের আকাঙ্ক্ষার করুণ পরিণতিতে উদ্বিগ্ন সমাজবিজ্ঞানীরা। তাদের আশঙ্কা অন্যান্য অপরাধীরা এমন ঘটনায় স্বাভাবিক জীবনে ফেরত আসতে নিরুৎসাহিত হবে। বাবুলকে বরং এস্টাবলিশ করা উচিত ছিল, তাকে প্রজেক্ট করা উচিত ছিল যে হ্যাঁ এরকম একটা লোক, সে তার ভুল বুঝে চলে এসছে। অথচ আজকে আরেকটা বাবুল তৈরি হবে না, কারণ আরেকটা বাবুল হতে গেলে সে মনে করবে যে আমি হয়তো এরকমের মানে ভায়োলেন্সের শিকার হব। আমাদের জন্য এটা একটা অশনি সংকেত, কারণ রক্ষক যদি ভক্ষক হয়ে যায় তাহলে তো ওই সমাজ, ওই ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। মোরাল মোটিভেশন তৈরি করতে হবে পুলিশের মধ্যে, পানিশমেন্ট দিতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভলি, মোরালি, পলিটিক্যালি ফেস করতে হবে। এই সমাজবিজ্ঞানীর মতে মাদক ব্যবসা সহ সব ধরনের অনৈতিক কাজে সম্পৃক্ত হওয়া ঠেকাতে রাষ্ট্রের পাশাপাশি পরিবারেরও সচেতনতা বাড়াতে হবে। আমরা দেখতে পাচ্ছি মিডিয়াতে। ইজাজ সৌমিক, সময় সংবাদ, ঢাকা। সরকার জোর করে ক্ষমতায় বসে থাকার কারণে দেশের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, অপহরণ ও হত্যার মতো ঘটনা বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সিলেটের জেলা ও মহানগর বিএনপির সম্মেলনে যোগ দিয়ে তিনি একথা বলেন।
এদিকে সিলেটের এই কাউন্সিলের মধ্য দিয়ে দেশব্যাপী বিএনপির পুনর্গঠনের যাত্রা শুরু হলো। এই সরকার জনগণের আশা আকাঙ্ক্ষাকে পুরোপুরিভাবে জলাঞ্জলি দিয়ে, আমি বলি যে পদাঘাত করে, তা একটা পুরোপুরিভাবে একটা প্রহসনের নির্বাচন দেখিয়ে ক্ষমতায় জোর করে বসে আছে। গণবিচ্ছিন্ন, এবং গণবিচ্ছিন্ন বলেই আজকে এত নির্যাতন, এত নিপীড়নের আশ্রয় গ্রহণ করে তাকে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে। এই জন্য অবলীলায় মানুষ খুন করতে হয়, এই জন্য অবলীলায় গুম করে দেয়, এই জন্য পায়ে গুলি ঠেকিয়ে থানায় নিয়ে গিয়ে গুলি করে। এক ভয়াবহ অবস্থার শিকার হয়েছে আমরা। দেখছেন সময় সংবাদ। স্মার্টফোন নেটওয়ার্ক। প্রাথমিকের শিক্ষকদের দিয়ে সিলেট বিভাগের ৭৩টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত পাঠদান চলছে। এই স্কুলগুলোতে ২০১৩ শিক্ষাবর্ষ থেকে নতুন ৩টি শ্রেণী চালু হলেও নিয়োগ দেওয়া হয়নি প্রয়োজনীয় শিক্ষক। প্রশিক্ষণ না থাকায় প্রাথমিক স্তরের শিক্ষকরা মাধ্যমিক স্তরে পাঠদানে হিমশিম খাচ্ছেন। এতে শিক্ষার মান ব্যাহত হবে বলে মনে করছেন শিক্ষাবিদরা। দেখেন সিংহের তোলা ছবিতে আরো জানাচ্ছেন ইকরামুল কবির। সিলেট বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৪,৮৭৬টি। এই বিদ্যালয়গুলোর ১,৪৬৭টি প্রধান শিক্ষক এবং ২,৩২১টি সহকারী শিক্ষকের পদ শূন্য রেখেই ২০১৩ সাল থেকে ৫১টি প্রাথমিক বিদ্যালয়ে খোলা হয় ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর পাঠদান কার্যক্রম। বর্তমানে ৭৩টি বিদ্যালয়ে এই পাইলট প্রকল্প সম্প্রসারণ করা হয়েছে। কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়া মাধ্যমিক স্তরের ৩টি শ্রেণীকে প্রাথমিক স্তরের সাথে সংযুক্ত করায় সমস্যায় পড়েছেন শিক্ষকরা। সৃজনশীল পদ্ধতি এইভাবে আমাদের কোনো দেয় নাই, প্রশিক্ষণ দেয় নাই, তাছাড়া ওইটার জন্য আলাদা কোনো বেনিফিটও দিচ্ছে না। শ্রেণীকক্ষের সংকটের পাশাপাশি শিক্ষক স্বল্পতা সহ নানা সমস্যার মধ্য দিয়ে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিদ্যালয়গুলো। আমরা যদি সুষ্ঠু শিক্ষাদান করতে চাই তাহলে আমার অতিরিক্ত শিক্ষা ক্লাস দরকার বা আলাদা সেকশন দরকার, যেটা আমার নাই। প্রাথমিক স্তরের শিক্ষকদের দিয়ে মাধ্যমিক স্তরের পাঠদানে শিক্ষার মান ব্যাহত হবে বলে মনে করছেন এই শিক্ষাবিদ। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এর সাথে মোটেই পরিচিত নন এবং তাদের যে শিক্ষার মান সেটা অবশ্যই অনেকাংশেই আমাদের জন্য এটা বিরূপ প্রভাব ফেলবে। বিভিন্ন সমস্যার কথা স্বীকার করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগের শীর্ষ কর্মকর্তাও মনে করেন পূর্ব প্রস্তুতি ছাড়া শ্রেণী কার্যক্রম চালু করায় সুবিধা বঞ্চিত হচ্ছেন অনেক শিক্ষার্থী। এই বাচ্চারা অন্য কোনো হাই স্কুলে থাকলে, অর্থাৎ মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন থাকলে তারা কিন্তু উপবৃত্তিটা পেত। সিলেট বিভাগের সুনামগঞ্জে 23টি, মৌলভীবাজারে 21টি, হবিগঞ্জে 14টি এবং সিলেটের 25টি প্রাথমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণী পর্যন্ত পাঠদান কার্যক্রম চালু করা হয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সময় সংবাদে আরও থাকছে। বাংলাদেশের কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে বিনিয়োগ বাড়ানো ও রাজস্ব ঘাটতি কমানোর পরামর্শ IMF-এর। অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হতে যাচ্ছে 270টি নতুন বগি এবং 70টি ইঞ্জিন। আগামী মার্চে দেশে আসতে শুরু করবে ইন্দোনেশিয়া এবং ভারত থেকে আমদানি করা এসব ইঞ্জিন ও বগি। এতে যাত্রী পরিবহন বাড়বে আর কমবে লোকসান, আশা রেল কর্তৃপক্ষের। পাশাপাশি বদলে যাচ্ছে ট্রেনের চিরাচরিত রঙও। বাংলাদেশের পতাকার রং লাল সবুজে রাঙানো হবে সব বগি। আরো জানাচ্ছেন কমল দে। স্বাভাবিক নিয়মে একটি ইঞ্জিনের অন্তত 22টি যাত্রীবাহী বগি বা কোচ টেনে নেওয়ার সক্ষমতা থাকলেও বগি সংকট সহ নানা সমস্যার কারণে বাংলাদেশে তা সম্ভব হয় না। মূলত কোচের স্বল্পতা থাকায় মাত্র 7 থেকে 15টি বগি নিয়ে যাতায়াত করে অধিকাংশ যাত্রীবাহী ট্রেন। এতে একদিকে টিকিট সংকট সৃষ্টি হয়, অন্যদিকে সমান জ্বালানি খরচ করে কম বগি নেওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় রেলওয়ে কর্তৃপক্ষকে। একটা ইঞ্জিন যেহেতু আমাদের 20 থেকে 22টা বগি টানতে পারতেছে, সেখানে আমরা 10টা থেকে 12টা করে কোচ দিয়ে চালানো, এটা একটা
ক্ষতির ব্যাপার। রেলওয়ের 51 বছরের ইতিহাসে বগি এবং ইঞ্জিন কেনার ক্ষেত্রে বড় ধরনের কোনো বিনিয়োগ হয়নি। যোগাযোগ মন্ত্রণালয় থেকে রেলপথ মন্ত্রণালয় পৃথক হওয়ার পর নতুন করে বিনিয়োগ শুরু হয়। এর অংশ হিসেবে মার্চে ইন্দোনেশিয়া থেকে 150টি এবং ভারত থেকে 120টি বগি দেশে আসার কথা রয়েছে। কোচগুলো আসলে পরে আমাদের যে বর্তমানে যে ট্রেনগুলো পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে চলছে তার কিছু কিছু যেটা অতীব পুরানো হয়ে গেছে সেগুলো হয়তো মেরামতে চলে যাবে। শুধু বগি নয়, সে সাথে আনা হচ্ছে 70টি ইঞ্জিন। একই সাথে বদলে দেওয়া হবে ট্রেনগুলোর চিরাচরিত রঙও। যেরকম বাংলাদেশ বিমানের একটি রং আছে, আমরা রেলেরও একটা রঙের মধ্যে আমরা লাল সবুজ বাংলাদেশের পতাকার সাথে মিল রেখে মেল ট্রেন এবং আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট যেগুলো আছে সেগুলো এক একটা পার্থক্য থাকবে। পূর্ব এবং পশ্চিম জোনে বিভক্ত বাংলাদেশ রেলওয়ে প্রতি বছর অন্তত 4 কোটি যাত্রী পরিবহন করে। এর মধ্যে পূর্বাঞ্চল যাত্রী সংখ্যা 2.5 কোটি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চলতি অর্থ বছর বাংলাদেশে জিডিপির প্রবৃদ্ধি হতে পারে 6.3 থেকে 7% পর্যন্ত। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর এক প্রতিবেদনে উঠে এসেছে এমন পূর্বাভাস। কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে বিনিয়োগ বাড়ানো ও রাজস্ব ঘাটতি মেটানোর পরামর্শ সংস্থাটির। অর্থনীতিবিদরা বলছেন, বিশ্ব অর্থনীতির ধীরগতির মধ্যে উচ্চ প্রবৃদ্ধি অর্জন করতে হলে অভ্যন্তরীণ চাহিদা বাড়ানো জরুরি। আরও জানাচ্ছেন সানবির রূপল। সম্প্রতি বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির বিশ্লেষণ করে একটি রিপোর্ট প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এতে বলা হয়েছে চলতি বছরের প্রবৃদ্ধি হতে পারে 6.3 থেকে 7% পর্যন্ত। সরকারের নীতিতে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীল অবস্থার কথা বলা হয়েছে প্রতিবেদনে। তবে বেসরকারি বিনিয়োগের ঘাটতি সহ রাজস্ব আদায়ের দিকে নজর দেওয়ার তাগিদ IMF এর। ব্যবসায়ীরা বলছেন, কয়েক বছরের প্রতিকূল রাজনৈতিক অবস্থার বিনিয়োগ খরা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগছে। তবে এ সমস্যা সমাধানে সামষ্টিক অর্থনীতির সুবিধা কাজে লাগানোর পরামর্শ অর্থনীতিবিদদের। আজকে যে সিনারিও আমরা দেখতে পাচ্ছি, ইনশাল্লাহ আর 6-7 মাস পরে আমরা আরো অনেক বেশি লোকাল ইনভেস্টমেন্ট দেখতে পারবো। স্থিতিশীলতার সুবিধাটি যে নেয়া, সেই নেয়ার কাজটি আসলে সরকার পুরোপুরি হয়তো পারছেন না। জিডিপির অনুপাতে বেসরকারি খাতের বিনিয়োগে এক ধরনের স্থিতাবস্থা বা স্থিতাবস্থার মধ্যে রয়েছে। সেই জায়গাটি যেটি ইঙ্গিত করে যে প্রচুর সরকারি বিনিয়োগ হিসেবে প্রচুর অর্থ ব্যয় হচ্ছে, কিন্তু সেটি পূর্ণাঙ্গভাবে প্রজেক্ট বাস্তবায়ন পর্যন্ত যেতে পারছে না, বরঞ্চ প্রজেক্টের দীর্ঘায়ন হচ্ছে, সুবিধা পাবার সময়কালটাও দীর্ঘায়িত হচ্ছে। IMF বলছে, সরকারি বেতন বৃদ্ধি সহ নতুন ভ্যাট কাঠামোর কারণে চলতি অর্থ বছরে বাড়তে পারে মূল্যস্ফীতি। তবে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম কমালে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। ব্যাংকের নন পারফরমেন্স লোনের ব্যাপারটা মানে ওরা বলছে আরো কেয়ারফুলি আমাদেরকে গ্রহণ দিতে হবে। 100% কারেক্ট। নন পারফরমেন্স লোনটা আমাদের একটা চিন্তা ভাবনার সময় এসে গেছে। বৈশ্বিক মূল্য পরিস্থিতি এখন যে স্রোতাবস্থা রয়েছে এবং অভ্যন্তরীণ মূল্য এবং উৎপাদন পরিস্থিতির যে পর্যায়ে, তা থেকে খুব বড় রকমের যে উল্লম্ফন মূল্যস্ফীতি হবে সেটি হয়তো নাও হতে পারে। বাজেট প্রণয়নে ও বাস্তবায়নে আরো মনোযোগী এবং সরকারি প্রকল্পগুলো বাস্তবায়নে সঠিক পরিকল্পনার পরামর্শ দেওয়া হয় IMF এর প্রতিবেদনে। আর্থিক সামর্থ্য। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরও থাকছে। আন্তর্জাতিক হুঁশিয়ারি উপেক্ষা করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নিন্দা। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। রাজধানীর ধানমন্ডিতে একটি আবাসিক ভবনে মধ্যরাতে আগুন লাগে। এতে ওই ভবনের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়। আগুনের তীব্র ধোঁয়ায় এক নারী মারা যান। ফায়ার সার্ভিসের প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। মাঝ রাতে বহুতল আবাসিক ভবনে আগুন, চারিদিকে শোরগোল আর আতঙ্ক। রাত প্রায় 1:15। ধানমন্ডি 15-র কমিশনারের গলি 285/2 নম্বর ভবন। 12 তলা ভবনটির বেশিরভাগ মানুষ নামতে পারলেও 8 তলা থেকে উপরের দিকে কিছু মানুষ আটকা পড়ে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয় তা জানেন না বাসিন্দারা। প্রতিবেশীরা এগিয়ে এলেও আগুন নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। আমরা আমাদের ছেলেরা মিলে বালু মারছি, পানি মারছি, তখন বেশি ধোঁয়া হয়ে গেছে, তখন একটা একটা গাড়িতে আগুন ধরে গেছে। এই ছাদের জমিনের ছাদেও কিন্তু মানুষ ছিল, কিন্তু
ওনারা নামতে পারতেছে না। আগুন লাগার কিছু সময় পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ও আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করে। এই সময় ভবনটির 9 তলায় ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়া 75 বয়সী এক নারীকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 12 তলা পর্যন্ত সবগুলো ফ্লোরে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনটা এত দ্রুত ছড়াই গেছে যে এটা আসলে মানে কেবল লাইনের মাধ্যমে ছড়াইছে, তো এটা আসলে অ্যাকচুয়াল কোনখান থেকে সূত্রপাত হয়েছে আসলে অ্যাকচুয়াল বোঝা যাবে না যে এটা কোনখান থেকে। ফায়ার সার্ভিসের মোট 60টি ইউনিট আগুন নেভানো ও উদ্ধার কাজে অংশ নেয়। ইমাদ আমিন, সময় সংবাদ, ঢাকা। রংপুর বিভাগের 8টি জেলায় গ্যাস সরবরাহ সহ বিভিন্ন দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে রংপুর বিভাগ সমিতি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় সংগঠনের সভাপতি আলহাজ অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নাসের দাবি করেন, গ্যাসের অভাবে এই অঞ্চলের শিল্প কারখানা গড়ে উঠছে না, ফলে সম্ভাবনা থাকার পরও পিছিয়ে পড়ছেন তারা। দেশের অর্থনীতিতেও এর ক্ষতিকর প্রভাব পড়ছে। মানববন্ধনে রংপুর বিভাগ সমিতির সদস্য ও ঢাকায় অবস্থানরত রংপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আমরা আশা করি বিভিন্ন শিল্প কলকারখানা গড়ে উঠবে। রংপুর বিভাগবাসীর যে কর্মসংস্থান, বিভাগবাসীর বহু সন্তানদের, বেকার সন্তানদের কর্মসংস্থান হবে। এর মাধ্যমে দেশের উন্নয়ন করা সম্ভব হবে। ঢাকা বরিশাল রুটে কীর্তনখোলা নদীর চরকাওয়া এলাকায় 73 জন যাত্রী নিয়ে আটকা পড়েছে জাহাজ পিএস মাহসুদ। যাত্রীরা জানান, ভোর 5:30টার দিকে হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনিতে তাদের ঘুম ভেঙে যায়। পরে তারা দেখতে পান জাহাজটি নদীর কূলে এসে ঠেকেছে। বিআইডব্লিউটিএ বরিশালের সহ মহাব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম আজাদ জানান, জাহাজটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে জাহাজটি চর থেকে নদীতে নামানোর জন্য জোয়ার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জাহাজের মাস্টার ইদ্রিস হোসেন সিরাজি জানান, তার সহকর্মী যখন জাহাজটি চালাচ্ছিলেন তখন এর ব্যাক গিয়ার ঠিকমতো কাজ না করায় এটি চরে উঠে পড়ে। এদিকে জাহাজটি চরে উঠে যাওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরাও। প্রায় 200 যাত্রীর মধ্যে 73 জন ছাড়া বাকিরা বরিশাল নদী বন্দরে নেমে যান। আমরা তখন বিভিন্ন সমস্যা পড়ে গেছি, যাবো লাস্ট সীমানা মোড়লগঞ্জ, তো আর যাতে পারতেছি না। আর এরা কোনো কর্তৃপক্ষ কোনো গ্রহণ করতেছে না। কিভাবে এখানে মারি বলতে পারি না, এখন তো যাইতে আমাদের খুব দুর্ভোগ হয়ে যাইতেছে। ব্যাক গেট দিছি, কিন্তু ব্যাক গেটটা ধরতে দেরি হতে হালকার উপরে সে কাঁচার উপরে লেগে গেছে। আর এই জাহাজগুলা একটু লাগলেই ওই নিজস্ব চেষ্টা নামাতে কষ্ট হয়, তো এই জন্য আমরা জোয়ারের অপেক্ষা করতেছি। জোয়ার হলে আশা করি নেমে যাবে। জোয়ারে জাহাজ নেমে গেলে মোড়লগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে, তা না হলে বরিশালের যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। আমরা জোয়ারের জন্য অপেক্ষা করছি। 14 দলের বৈঠক শেষে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ব্রিফ করছেন জোটের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজকে আমাদের দেশের মানুষকে শুধু পীড়া দিচ্ছে না, 71 ঘাতকদের হাতে নিহত স্বজনদের কাছে অত্যন্ত কষ্টদায়ক হয়ে উঠেছে। তো পাকিস্তানিদের চরিত্র কোনোদিন বদলানো সম্ভব নয়। তাদের দোসরদের জন্য তার যে মায়া কান্না, তাদের যেই আস্ফালন, এটা ক্ষমাহীন অপরাধ। সিমলা চুক্তি অনুযায়ী 195 জন যারা যুদ্ধাপরাধী ছিল পাকিস্তানিদের, তাদের বিচারও কিন্তু এখনো সম্পন্ন করেনি, পাকিস্তানের উদ্যোগ নেয়নি। এমনকি সিমলা চুক্তির সঙ্গে তারা বরখেলাপ করেছে, এটা আমরা নিন্দা করি। আজকে এই পাকিস্তানিদের ধৃষ্টতা উক্তির আমরা তীব্র নিন্দা করছি। 14 দল সর্বোচ্চ কণ্ঠে এই পাকিস্তানিদের ধৃষ্টতাপূর্ণ আচরণ এবং বক্তব্যের আমরা তীব্র নিন্দা করছি, সম্পূর্ণ প্রত্যাখ্যান করছি বাংলার জনগণের পক্ষ থেকে। আমরা মনে করি পাকিস্তানিদের বোধোদয় হবে, তারা আমাদের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করবে, না হলে হয়তোবা আজও কারো একদিন হয়তো বাঙালিকে মানুষের মানুষকে চিন্তা করতে হবে পাকিস্তানের সাথে আমাদের রাজনৈতিক কূটনৈতিক সম্পর্ক থাকবে কি না, চিন্তা করতে হবে আমাদের, এটা মনে রাখা উচিত। আমরা এই ব্যাপারে আরো বলতে চাই, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে চাই, অনুরোধ করতে চাই 14 দলের পক্ষ থেকে, তারা যেন সার্কভুক্ত যেহেতু আমরা দেশ, উপযুক্ত ফোরামে এই বিষয়টি যেন আলোচনা করার উদ্যোগ গ্রহণ করে এবং এ ব্যাপারে যেন প্রয়োজনীয় পদক্ষেপ তারা নেয়।
আজকে আরো বিস্ময়কর ব্যাপার হলো, যখন সমগ্র বাঙালি জাতি এ ব্যাপারে নিন্দা করছে, তীব্র কণ্ঠে প্রতিবাদ করছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলো, মুক্তিযুদ্ধ চেতনার দলগুলো আজকে বিভিন্নভাবে কর্মসূচি দিচ্ছে, সেই সময় আমাদের বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এই কদিন আগে তিনি বললেন শহীদদের 30 লক্ষ শহীদদের সংখ্যা নিয়ে কথা বললেন। একজন মুক্তিযোদ্ধার স্ত্রী হয়ে বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, তিনি এতদিন পরে হঠাৎ করে 30 লক্ষ শহীদদের সংখ্যা নিয়ে কথা বলছেন কেন? অর্থাৎ পাকিস্তানে যখন এই কথাগুলো বলছে, রিয়াকশন দিচ্ছে, তারা প্রতিক্রিয়া করছে, তখন একই সুরে যেন বেগম খালেদা জিয়া শহীদদের উপরে সংখ্যা নিয়ে তিনি কথা বলছেন। এবং এর মাধ্যমে কি বোঝা যায়? তার যে পাকিস্তানের প্রতি তার মমত্ববোধ, 71-এ পাকিস্তানিদের যে ঘৃণ্য আচরণ, এই আচরণকে সমর্থন করছে বেগম খালেদা জিয়ার এই উক্তি, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। যেখানে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, তার স্বজনরা এখনো বুক ভরা বেদনা নিয়ে কষ্ট করছে। যখন আমরা সেই যুদ্ধপথে বিচার করছি, অন্তপক্ষে শেখ হাসিনার নেতৃত্বে শেখ হাসিনা আজকে এই স্বজনদের ব্যথা নিবারণের জন্য কাজ করে যাচ্ছেন, তখন তিনি 30 লক্ষ শহীদদের সংখ্যা নিয়ে কথা বললেন। এবং তার একজন সহকর্মী আরো ধৃষ্টতা দেখালো যখন বুদ্ধিজীবীদের আত্মাহুতিকে নির্বোধ বলে উক্তি করলেন। আশ্চর্য লাগে, বিস্ময় লাগে। এটা কি বাংলাদেশের মানুষই না বাংলাদেশের নাগরিকেরা? এই খালেদা জিয়ার এই সমস্ত তার সহকর্মীরা যারা এই কথাগুলো আজকে উক্তি করে, যখন আমরা কেবল বিজয় মাসকে অতিক্রম করলাম, খালেদা মার্চ আমাদের সামনে অপেক্ষা করছে, ফেব্রুয়ারি মাস চলছে, সে সময় এই উক্তিগুলি করা হচ্ছে। এর চেয়ে দুঃখজনক, দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। 14 দল আছে ঘৃণা ভরে বেগম খালেদা জিয়ার উক্তিকে প্রত্যাখ্যান করছে। তিনি বলতে চায় 14 দল এই জন্য তার ক্ষমা চাওয়া উচিত বাংলার জনগণের কাছে, এবং খালেদা জিয়া এবং তার দোষদের ক্ষমা চাওয়া উচিত। নাহলে মনে করবো আমরা যে পাকিস্তানের দোষ হিসেবে তারা এখন কাজ করছে, পাকিস্তান থেকে উৎসাহিত করছে তাদের এই রিয়াকশনের জন্য। বরং যে দেখেন, আমি সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, দেখেন পাকিস্তানের যে আচরণ করছেন, এবার কোনো কথা তিনি বলেন, নীরব আছেন তিনি, কিন্তু 71 শহীদদের নিয়ে কথা কটাক্ষ করছেন তিনি। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু আমরা জোট, মুক্তিযুদ্ধের পক্ষের চেতনার সবচেয়ে বড় জোট, আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 15 ফেব্রুয়ারি বিকাল 4টায় ঢাকায় আমরা পাকিস্তানের এই উক্তি, তার এই ধৃষ্টতা আচরণের জন্য এবং খালেদা জিয়ার এবং তার দোষদের এই আচরণের বিরুদ্ধে আমরা 15 ফেব্রুয়ারি নাকি বিকাল 4টায় ঢাকা শহরে আমরা মানববন্ধন করব। যে মানববন্ধনে সমস্ত মুক্তিযুদ্ধের চেতনার রাজনৈতিক দলগুলো, 14 দলগুলো এবং সাংস্কৃতিক সামাজিক সংগঠনগুলো, বিভিন্ন সামাজিক সংগঠন মুক্তিযুদ্ধের চেতনা যারা বিশ্বাস করে, লক্ষ লক্ষ লোক আমরা 15 ফেব্রুয়ারিতে ঢাকা, আমরা এটা বঙ্গবন্ধুতে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত থাকবে, যেটা ডিটেলস পরে বলা হবে, কিন্তু আমরা 15 ফেব্রুয়ারিতে মানববন্ধন করবো ঢাকা শহরে। পর্যায়ক্রমে আমরা জেলা বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন কর্মসূচি দেবো। তো কেন্দ্রীয়ভাবে 15 তারিখে আমরা তীব্র প্রতিবাদ করবো লক্ষ লক্ষ লোকের জমায়েতের মধ্যে ঢাকা শহরে মানববন্ধনের মধ্যে দিয়ে। আরেকটি কথা আমি বলতে চাই, যেটা শুরুতে আমার বলা উচিত ছিল, আমাদের দুজন অত্যন্ত 71-এর আমাদের বন্ধু, আমাদের রণাঙ্গনে থেকে যারা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন, আমাদের মিত্রবাহিনীর জেনারেল জেকব এবং জেনারেল কৃষ্ণ, এই দুজনকে আমরা সাম্প্রতিককালে হারিয়েছি। 14 দল অত্যন্ত গভীর দুঃখের সঙ্গে জেনারেল জেকব এবং জেনারেল কৃষ্ণ ভারতের সেনাবাহিনীর যারা সেনানায়ক হিসাবে আমাদের মুক্তিবাহিনীর সঙ্গে একই সঙ্গে থেকে বীরত্বপূর্ণ সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন। 16 ডিসেম্বরের বিজয়ের পাক্কারে যাদের ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়, তাদের মৃত্যুতে আমরা গভীর শোক জানাচ্ছি দলের পক্ষ থেকে। তাদের 14 দলের বৈঠক শেষে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ব্রিফ করছিলেন জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম। আমরা সরাসরি ছিলাম সেখানে।
অবৈধ দখলের কবলে পড়েছে কুষ্টিয়া সহ 4 জেলার কৃষিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের খালগুলো। প্রভাবশালীদের মদদে খালের জমিতে গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা। কৃষকদের অভিযোগ, এতে সেচ কাজের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। কুষ্টিয়া প্রতিনিধি এস এম রাশেদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের এই খালগুলো থেকে একসময় কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে জেলার 1,97,000 হেক্টর জমিতে বছরে 2 বার সেচ সুবিধা দেওয়া হতো। অথচ সারা বছর পানিতে টইটুম্বুর থাকা সেই খালগুলো এখন পরিণত হয়েছে সরু খালে। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতায় দিনের পর দিন খাল দখল করে নিচ্ছে প্রভাবশালী মহল। দখলের পর ভরাট করে গড়ে তোলা হচ্ছে দালান, দোকানপাট সহ নানা স্থাপনা। এ কারণে অতিরিক্ত পানি হলে সৃষ্টি হয় জলাবদ্ধতার। সরকারি সম্পত্তিগুলো, জিকে প্রজেক্টের সম্পত্তিগুলো অবৈধ দখল হয়ে যাচ্ছে। রক্ষণাবেক্ষণের দ্রুত জরুরি ব্যবস্থা নেওয়া উচিত। এদিকে খালগুলো অবৈধ দখলে থাকায় ব্যাহত হচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ। কৃষকদের দাবি, সঠিক সময়ে পর্যাপ্ত পানি না পাওয়ায় ক্ষতির মুখে পড়ছেন তারা। পানি সঠিকভাবে না পায় তাহলে আমাদের বিশাল ক্ষতি হচ্ছে। এটা না হলে আমরা পানির অভাব হবে, অন্য সাইডে অভাব হবে, চাষেরও ক্ষতি হবে প্রচন্ড। তবে দখলদার উচ্ছেদ করে খালগুলোর সংস্কারের দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন প্রকল্প পরিচালক। অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনা অনুযায়ী প্রক্রিয়া চলমান আছে। 1965 সালে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের আওতায় 1700 কিলোমিটার সেচ খাল থাকলেও এখন তা দাঁড়িয়েছে অর্ধেকে। সময় সংবাদ, কুষ্টিয়া। দেশের বাইরের খবর। সব ধরনের আন্তর্জাতিক হুঁশিয়ারি উপেক্ষা করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। সমালোচকরা দাবি করেছে নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করেছে পিয়ংইয়ং। জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এই ঘটনাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপের খুব কাছে অবস্থিত উত্তর পশ্চিমাঞ্চলীয় ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র এই ঘটনার নিন্দা জানিয়ে জাতিসংঘকে জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছে। এদিকে পিয়ংইয়ং বরাবরের মতো দাবি করে আসছে, পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইট স্থাপনের অংশ হিসেবে এই পরীক্ষা চালানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, চীনের দাবি, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা অর্জনের লক্ষ্যেই এই পরীক্ষা চালানো হয়েছে। 30 ঘন্টা পর তাইওয়ানের শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়া 17 তলা ভবনটির ধ্বংসস্তূপ থেকে 7 বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ নিয়ে 350 জনকে জীবিত উদ্ধার করার দাবি করেছে কর্তৃপক্ষ। এদিকে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18 জনে। ধসে যাওয়া ভবনটির নির্মাণজনিত কোনো ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার ভোররাতে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে 7 বছরের এক বালককে জীবিত বের করে আনে উদ্ধারকারীরা। এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে শতাধিক মানুষ। 9 তলাতে একজন জীবিত ব্যক্তির সন্ধান পেয়েছি। ধ্বংসস্তূপের ভেতর আটকে আছেন তিনি। তাকে উদ্ধারে এরই মধ্যে কাছের দেয়াল ভেঙে ফেলা হয়েছে। দুই পাশ থেকে গর্ত খুঁড়ে সতর্কতার সঙ্গে এগিয়ে যাচ্ছি আমরা। জীবিতদের উদ্ধারে দমকল বাহিনী ও সেনা সদস্যদের সঙ্গে হাত লাগিয়েছে স্থানীয়রা। এখন পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত 350 জনকে। শনিবার রাতে একটি শিশুকেও উদ্ধার করা হয়। ভবনের ধ্বংসস্তূপের ভেতরেই 4টি অনুসন্ধান দল কাজ করছে। দলের সদস্যরা ইট পাথরের মতো শক্ত বস্তু ভাঙার সরঞ্জামাদি ছাড়াও প্রাণের স্পন্দন শনাক্তকারী যন্ত্র ব্যবহার করছেন। শনিবার 6.4 মাত্রার ভূমিকম্পে 96টি অ্যাপার্টমেন্টের এত উঁচু ভবনের ধসে পড়া ঘটনাকে যেন বিশ্বাসই করতে পারছেন না স্থানীয়রা। ভূমিকম্প যখন শুরু হয় তখন ভোররাত। হঠাৎ পায়ের তলায় মাটি কাঁপতে থাকে। দ্রুত বাইরে বেরিয়ে আসার পর দেখি গোল্ডেন ড্রাগন দুলছে। কল্পনাও করতে পারিনি এমন মস্ত বড় বিল্ডিং ধসে পড়বে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মা ইং-জিউ। আর ধসে যাওয়া ভবনটির নির্মাণজনিত কোনো ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জাহিদুর রহমান, সময় সংবাদ। ভারতের তামিলনাড়ুতে বাস ট্রাকের সংঘর্ষে 13 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 32 জন। রোববার স্থানীয় মাদুরাই এলাকায় একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে প্রশাসন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, হতাহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্য সরকার। নিহতদের জন্য 1 লাখ ও আহতদের জন্য
5,000 রুপি বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী জয়ললিতা। কলম্বিয়া নতুন করে 3,000-এর বেশি মানুষের দেহে জিকা ভাইরাস সংক্রমণের খবর নিশ্চিত করেছে দেশটির সরকার। এ নিয়ে দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা 25,500 ছাড়ালো। এছাড়া মশাবাহী স্নায়বিক সমস্যাজনিত গুলেনবার রোগে আক্রান্ত হয়েছেন আরও 1,000 জন। জিকায় আক্রান্ত 3 জনের মৃত্যুর খবরের একদিন পর এই তথ্য জানানো হলো। এদিকে যৌন সঙ্গমের মাধ্যমে মার্কিন নাগরিকের দেহে এই ভাইরাসের সংক্রমণের পর দেশটিতে পুরুষদের জন্য স্বাস্থ্য বিষয়ক বিশেষ নির্দেশনা জারি করেছে দেশটির সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ প্রসঙ্গ। মিরপুরে কাপ পর্বের কোয়ার্টার ফাইনালের বাছা মরার লড়াইয়ে শ্রীলঙ্কাকে 185 রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড। জবাবে এখন ব্যাট করছে শ্রীলঙ্কা। শেষ খবর পাওয়া পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ বিনা উইকেটে 51 রান। মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে ম্যাচের শুরুতেই লঙ্কান বোলারদের তোপের মুখে পড়ে ইংল্যান্ড। দলীয় 47 রানেই 3 টপ অর্ডার ব্যাটসম্যান লরেন্স, হোল্ডেন ও বানহামকে হারায় তারা। এরপর মিডল অর্ডারে টেইলর, বার্টলি টু কুরান জুটি করার চেষ্টা করলেও লঙ্কান বোলারদের দৃঢ়তায় সেটি সম্ভব হয়নি। শেষে বেন গ্রিনের 26 ও ব্রড টেইলরের 22 রানের কল্যাণের সবকটি উইকেট হারিয়ে 184 রানের সংগ্রহ পায় ইংলিশরা। 185 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনারদের দৃঢ়তায় শুরুটা দুর্দান্ত হয়েছে লঙ্কানদের। ভারতের গৌহাটিতে অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ এশিয়ান গেমসের 12তম আসরের বিভিন্ন ইভেন্টের খেলা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী সজল মিত্র রিচার্ড। এসএ গেমসের সবশেষ খবর জানতে আমরা সরাসরি যোগ দিচ্ছি রিচার্ডের সঙ্গে। রিচার্ড, রুদ্র, আসলে আপনি যেমনটা বলছিলেন 12তম দক্ষিণ এশিয়ান গেমসের যে আসরটা চলছে ভারতের গৌহাটি এবং শিলংয়ে, তো সেখানে কিন্তু আজ তৃতীয় দিনের মতো অনুষ্ঠিত হচ্ছে এই আসরের ইভেন্টগুলো, বিভিন্ন ডিসিপ্লিনের ইভেন্টগুলো। এবং তার মাঝখানে যদি আপনাকে একটু বিস্তারিত জানাতে চাই, আজ সকালেই বাংলাদেশের জন্য বেশ সুখবর এসেছে এবং সেটি হচ্ছে আর্চারিতে কিন্তু বাংলাদেশ এরই মধ্যে দলগত ইভেন্টে, যেটি কিনা শিলংয়ে অনুষ্ঠিত হচ্ছে, সেখানে কিন্তু একটি রৌপ্য পদক অর্জন করেছে। পাশাপাশি আজ দুপুরের দিকে 12টার কিছু সময় পরে আমাদের ভারোত্তোলন থেকেও একটি রৌপ্য এনেছেন আমাদের অ্যাথলিটরা এবং সেখানেও আমাদের ভালো ফলাফল এসেছে। ফুলপ্রিয়া চাকমা, তিনি 58 কেজি ওজন শ্রেণীতে মেয়েদের বিভাগে ভারোত্তোলনে বাংলাদেশের জন্য রৌপ্য পদক এনেছেন এবং তিনি 144 কেজি ভার উত্তোলন করতে সক্ষম হয়েছিলেন, যেটি কিনা আমাদেরকে তৃতীয় রৌপ্যের আসলে দেখা পাইয়ে দিয়েছে। তো যাই হোক, বাংলাদেশের অ্যাথলিটদের জন্য আজকের দিনের সূচনাটা খুব একটা ভালো হয়েছে। পরবর্তীতে কি হবে সেটা না হয় আপনার মাধ্যমে বা আমাদের অন্যান্য খবরগুলোর মাধ্যমে আমরা দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে আসলে বাংলাদেশের পার্টিসিপেন্ট যারা রয়েছেন তারা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছেন। তার মাঝখানে এখন চলছে 58 কেজি ওজন শ্রেণীতে পুরুষদের ভারোত্তোলন পর্ব এবং সেখানে কিন্তু বাংলাদেশের শিমুল কান্তি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন পর্যন্ত যেহেতু মানে ইভেন্টটি মাত্র শুরু হয়েছে, তো আসলে বলা যাচ্ছে না যে এখানে আসলে কীরকম ধরনের ফলাফল আশা করা মানে কী ধরনের ফলাফল আসতে পারে। তবে এখান থেকেও বাংলাদেশের যিনি ভারোত্তোলনের কোচ রয়েছেন, ভারোত্তোলন দলের কোচ রয়েছেন, তিনি কিন্তু বলেছেন যে এই ডিসিপ্লিনে বাংলাদেশের একটি পদক আসলেও আসতে পারে। তো সেক্ষেত্রে আশায় আমরাও বুক বেঁধে রয়েছি। পাশাপাশি আপনার মাধ্যমে দর্শকদের আরও জানাতে চাই, আজ রাত 8টায় বাংলাদেশ জাতীয় হকি দল শক্তিশালী ভারতের মুখোমুখি হবে গ্রুপ পর্বের খেলাতে। তো সেটার জন্য আমরা আসলে প্রত্যাশা করতে পারি যে বাংলাদেশ দল ভালো একটা ফাইট করবে, কারণ হকি থেকেও আমাদের বাংলাদেশ একটি পদক অর্জন করবে সেটা সবাই মোটামুটি ধরে নিয়েছে। এর পাশাপাশি সাঁতার রয়েছে, আজ বিকেলে অনুষ্ঠিত হবে এবং সেখানেও কিন্তু বেশ কয়েকটা পদকের নিষ্পত্তি হবে এবং সেক্ষেত্রেও বাংলাদেশের বেশ কয়েকটা পদক জয়ের সম্ভাবনা আছে। তো পদক জয়ের সম্ভাবনা থাকলেও অনেকেই জিজ্ঞাসা করছেন বা অনেকেই আশা করছেন বা সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন বিভিন্ন দলের কর্মকর্তাদের কাছে যে আসলে স্বর্ণ পদকটা আসলে কোন ডিসিপ্লিনে বা কোন ইভেন্টে আসবে। এখন পর্যন্ত খুব একটা ভালো সুখবর তারা দিতে পারেনি, তবে সবাই কম বেশি প্রত্যাশা করছেন। তো সব মিলিয়ে যে ডিসিপ্লিনগুলো রয়েছে, সেই ডিসিপ্লিনের যে ইভেন্টগুলো রয়েছে তার মাঝখানে আমার কাছে যে তথ্যগুলো ছিল সেই তথ্যগুলো তো আপনার মাধ্যমে জানালাম আমি। তবে বিকেলের দিকে বেশ কয়েকটা পদকের নিষ্পত্তি হবে, যেখানে বাংলাদেশের পদক প্রাপ্তির বেশ সম্ভাবনা রয়েছে। তো আসামের গৌহাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ রুদ্র। দর্শক, ভারতের গৌহাটি থেকে দক্ষিণ এশিয়ান গেমসের 12তম আসরের বিভিন্ন ইভেন্টের খেলার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সজল মিত্র রিচার্ড।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ভেজাল ও নিম্নমানের ওষুধে বাজার সয়লাভ, বারবার অভিযানের পরও চলছে এই অপতৎপরতা, প্রশাসনকে আরও কঠোর হওয়ার তাগিদ। গণমাধ্যমে আলোচিত কয়েকটি ছাড়া অধিকাংশ শিশু হত্যা মামলারই নেই কোনো অগ্রগতি, বাড়ছে এই ধরনের ঘটনা, নিয়ন্ত্রণে আলাদা টাস্কফোর্স গঠনের তাগিদ। মাদক ব্যবসা ছেড়ে দেওয়ায় পুলিশের হামলায় নিহত হন চা দোকানদার বাবুল, অভিযোগে স্থানীয়দের। এই ঘটনার সমাজের জন্য অশনি সংকেত, মত বিশ্লেষকদের। অবকাঠামো উন্নয়ন ছাড়াই সিলেটে ৭৩টি নিম্ন মাধ্যমিক স্কুলে পাঠদান চলছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিয়ে, শিক্ষার মান ব্যাহত হওয়ার আশঙ্কা। এবং রেলওয়ের বহরে যোগ হচ্ছে প্রায় ৩০০ নতুন বগি ও ৭০টি ইঞ্জিন, বাড়বে যাত্রী পরিবহন ক্ষমতা, কমবে লোকসান, আশা রেল কর্তৃপক্ষের। এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক, রবি ও সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।